নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চস্তরীয় কমিটি গঠন করল কেন্দ্র। তদন্ত করে দেখা হবে কি কারণে এত ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনার চাপের মুখে এক প্রকার বাধ্য হয়ে উচ্চস্তরীয় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। একই সঙ্গে বিমান রক্ষণাবেক্ষণের নিয়মেও বদল আসতে পারে বলে খবর। এক্স হ্যান্ডেলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে উচ্চস্তরীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে আহমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল এভিয়েশনের ডিজি, ফরেন্সিক বিভাগের আধিকারিক, আইবির স্পেশাল ডিরেক্টর রয়েছেন। পাশাপাশি বিমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বদলের প্রয়োজন আছে কিনা সেটাও খতিয়ে দেখবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে, অন্য কোনো তদন্ত কমিটির কাজে হস্তক্ষেপ করবে না। শান্তন টিভি। ধরতে আবা জনভাগিদারি অভিযানের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য স্তরের এই অভিযানের সূচনা করবেন। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস এই কথা জানান। আগামী 15 জুন ধরতে আবা জনভাগিদারি অভিযান শুভ সূচনা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য স্তরের এই অভিযানের সূচনা করেন। একেদিনই রাজ্যের সব জেলা ও ব্লকে একযোগে এই অভিযান শুরু হবে। কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে এই অভিযানের সম্পর্কে মানুষ আরও অবগত হতে পারে। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস এই কথা জানান। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান দ্বারা মানুষ উপকৃত হবে। জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এখানে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে আগামী কাল অর্থাৎ 15 জুন থেকে শুরু করে 30 জুন অবধি এই যে 15 দিনের সময়কাল, এই সময়ের মধ্যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সংক্ষেপে যাকে আমরা ডাচগোয়া বলে জানি, সেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে 2 অক্টোবর এই নতুন প্রকল্পটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং সেই প্রকল্পের অধীনে সমস্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলির মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্যে এবং যে উদ্দেশ্য নিয়ে এই ডাচগোয়া প্রকল্পটিকে চালু করা হয়েছে, তার সুবিধা যাতে সম্পূর্ণভাবে মানুষ নিতে পারেন এবং তাদের যে মৌলিক চাহিদা সেটাকে পূরণ করার ক্ষেত্রে সরকারি মিনিস্ট্রি, সরকারি দপ্তর এবং টার্গেটেড বেনিফিশিয়ারি যাদের উদ্দেশ্যে এই প্রকল্প, তারা সবাই মিলে যাতে একই মঞ্চে মিলিত হতে পারেন, তার উদ্দেশ্যে 15 দিনের এই বিশেষ অভিযান। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি। ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত শিশু সহ 13 জন। ঘটনা শনিবার সকালে বিশালগড় লস্কর চৌমনি এলাকায়। ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত শিশুর সহ 13 জন যাত্রী। আশঙ্কাজনক 7 জন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। ঘটনা শনিবার সকালে বিশালগড় লস্কর চৌমনি এলাকায়। বিশালগড় বক্সনগর সড়কে দুর্ঘটনাস্থলে যাত্রীদের শরীরে বিভিন্ন অঙ্গ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। জানা যায়, TR 012989 নম্বরের একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে অপরদিক থেকে TR 071890 নম্বরের একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন আমরা একটা বিকট আওয়াজ পাই।
আচ্ছা। এই আওয়াজ শুনে আমার বাড়ি এই পাশে ছিল, আমরা দৌড়ে দেখি এখানে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা টিপার আর একটা কমান্ডোতে অনেক যাত্রী ছিল। এর মধ্যে আমরা 5 থেকে 6 জনকে সাংঘাতিক গুরুতর অবস্থা আমরা অন্য গাড়িতে তুলে দিই। আচ্ছা। গুরুতর অ্যাক্সিডেন্ট ছিল এটা সম্পূর্ণ টিপার গাড়িটাই দোষ ছিল। আমরা সবাই ব্যক্তিগতভাবে প্রশাসনের কাছে আবেদন রাখছি যে কামথানা রোডে যতগুলি টার্নিং আছে, টার্নিংয়ের সামনে যতগুলি গাছপালা আছে, ওই গাছপালাগুলিকে যাতে প্রশাসন যাতে কেটে রাস্তাগুলি পরিষ্কার করে দেয়। বারবার আমাদের এই কামথানা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে চলছে। এটা কামথানা রোড দারোগাবাড়ি বাস স্ট্যান্ডের সামনে। শান্তন টিভি। অ্যাম্বুলেন্স আছে কিন্তু চালক নেই। আনন্দনগর হাসপাতালে দমকলের ইঞ্জিন দিয়ে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত যুবককে রেফার করা হয় জিবি হাসপাতালে। যুবকের নাম আকাশ দাস। শ্রীনগর থানাধীন মলয়নগর বাইপাস রোডে একটি মাটি বোঝাই ট্রিপার গাড়ির ধাক্কায় আহত এক যুবক। আহত যুবকের নাম আকাশ দাস। জানা যায়, গাড়ির গ্যারেজে কাজ করে সে গাড়ির পার্টস আনতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পরে আনন্দনগর হাসপাতালে নিয়ে গেলে রোগীকে রেফার করা হয় জিবি হাসপাতালে, কিন্তু হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও মিলল না চালক। ফলে দমকলের ইঞ্জিন দিয়ে জিবি হাসপাতালে আনা হয় রেফার করা রোগীকে। কোথেকে যাচ্ছ গাড়িটা? বাইপাসের আগে আপনার কি হয় আমার ছেলে নাম? আকাশ দাস, কোথেকে যাচ্ছিল? হ্যাঁ বাবা গাড়ি যাচ্ছিল। গাড়ি কি কইছে গাড়ি না কইছে না, যে গাড়ি তো কাজ করে কিতা গাড়ি লইয়া যাইতো, কইছে বাচ্চা লইয়া বাবা বহুত টিকা খালি গিয়েছে, একটু খাইছো না রে বাবু, বাতি ঘরে বাড়ি দেখা লাগিছে। স্বাস্থ্য দপ্তরের এহেন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল রোগীর পরিবার। শান্তন টিভি। আবারও দুঃসাহসিক জুড়ে কমলপুর মহকুমা মোহনপুর মসজিদ সংলগ্ন এলাকায় বাড়ির মালিকের নাম রূপজান বিবি। বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে এই দুঃসাহসিক ঘটনা ঘটে। পরে থানায় মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত আড়াল হয়ে আছে চোরের দল। আমার এখানে আইতেই লাগে, সব দিন আইতো যাইতো, তাই না আমি কোন লাগে রাখিয়া আমার বউর ছেলের বউর নানি তো সব সময় আইতো যাইতো, আমি তাই দেখতো, আমি কোনখানে কিতাব তৈ দেখতো, দেখি আর পরে তাই হঠাৎ করে আমি গেছি এক ডাক্তারখানা, আইয়া পাইছি এইরকম আমার দয়ার বাঙ্গা। কিভাবে নিয়েছে? দয়ারটা বাঙ্গা দেখি আমি সন্দেহ লাগছে যে আমার জিনিসটা কই, ওখান জিনিসটা কি জিনিস ছিল? সোনার নেকলেস, গলার চেইন 3টা, আংটি 5টা, লেডিসর 3টা, আর পুরুষের 3টা, লেডিসর 2টা, আর নাকের ফুল, ডায়মন্ডের ফুল, ছোট একটা বাচ্চার আংটি, এটা সবটা মিলাই খানের 4টা, হাতের 4 গেছা ফলার, এটা সবটি মিলাইয়া আর লইয়া গেছে। এখন লইয়া যাইতে পরে আমি এখন পাত্তা লাগাইতে এখন বার করছি, অর্ধেক মাল বার করছি। একটা চেইন আমার, একটা আংটি লেডিসর, একটা ডায়মন্ডের ফুল আমার বাকি রয়েছে। 8 জন নিখোঁজ হয়েছিল রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা শরীফুল হাসান। সেদিনই তাঁকে হত্যা করে আততায়ীরা তার মৃতদেহ গন্ডাছড়ায় নিয়ে ডিপ বক্সে লুকিয়ে রাখে। পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ 6 জনকে আটক করেছে। এই ঘটনার সাথে যুক্তরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। শনিবার মৃত শরীফুলের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। বিরোধী দলনেতা এদিন মৃত শরীফুলের মা বাবার সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। তারপর পুত্রহারা মা বাবাকে সমবেদনা জানান। জিতেন্দ্র চৌধুরী জানান, দোষীদের যাতে কঠোর শাস্তি হয়। ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে হয়েই
হতে বাধ্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে। এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত, এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি, অপশক্তি, যারা এগুলাকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদেরই কাজ। বাংলাদেশে পাচারকালে বাইক সহ গ্রেপ্তার কুখ্যাত চোর। ধৃত চোরের নাম নারায়ণ সরকার। তার বাড়ি কোনাপন এলাকায়। পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণ সরকার মানব পাচার, বাইক পাচার ও নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অবশেষে শুক্রবার রাতে রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ান এবং মধুপুর থানার পুলিশ নারায়ণ সরকারকে চুরির বাইক সহ নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে। নারায়ণ সরকার একটি চুরির বাইক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে সময় বিএসএফ জওয়ান ও মধুপুর থানার পুলিশ যৌথভাবে তাকে আটক করে। আজকে কিছুক্ষণ পূর্বে বিএসএফ একটি রেড করে হরিহরদুলা কোনাবন অঞ্চলে, এবং সেখান থেকে একজন ব্যক্তি যার নাম নারায়ণ সরকার, তাকে একটি বাইক সহ ডিটেইন করে, এবং এটা খুব সন্দেহজনক ছিল। হয়তো বা সে এই বাইকটা অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে এনেছিল। এই বিষয়ে তারা অলরেডি আমাদের কাছে ইনফরমেশন দেয়, এবং আমরাও ঘটনাস্থলে যাই, এবং এটা এখন ইনভেস্টিগেশন চলছে। বাইকের নাম্বারটা কত? বাইকের নাম্বার হচ্ছে TR02H8668। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এই হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার এক মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বর্ডার গোলচক্করে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি করে রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে, তার নিন্দা জানাচ্ছে সমগ্র বিশ্ব। এবং অত্যন্ত নিন্দনীয় সেটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে, এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু, বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি। এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি, শেষ রক্ষা পাননি। তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিবাদে শনিবার ত্রিপুরার উত্তর জেলার রাগনা সীমান্তের বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ধর্মনগর মহকুমার ইচাইরপাড় 1 নম্বর ওয়ার্ডের অঙ্গনারী স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়, যা রাগনা সীমান্তের পৌঁছালেও উপস্থিত পুলিশ টিএসআর বাহিনী ব্যারিকেড দিয়ে বিক্ষোভ র্যালিটি আটকে দেয়। যদিও বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা, এবং উপস্থিত বিজেপি কর্মীরা রাগনা সীমান্তের ইউনুস সরকারকে লক্ষ্য করে স্লোগান দেয়। উপস্থিত বিজেপি কর্মীরা র্যালিতে অংশগ্রহণকারীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেয়। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চম বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ সহ অন্যান্যরা। এগিয়েছ আর এক কদম এগোনোর চেষ্টা করবে না। ভারত কোন অবস্থায় এই সমস্ত নোংরামি কার্যকলাপকে
বরদাস্ত করবে না। ভারত মুখ্যম জবাব দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুত আছে। কাজেই এখনো সময় আছে বাংলাদেশ সরকারকে তার নিজের ভুলটা শুধরিয়ে নেওয়ার জন্য। আমরা চাই আজকে আমাদের ত্রিপুরাতে যে 10টা জেলা আছে আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা, 10টা জেলায় আজকে এরকম বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এখান থেকে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চয় বার্তা যাবে যে ভারতবর্ষের মানুষ কি চায়, ভারতবর্ষের সরকার কি চায়। এখান থেকে বাংলাদেশ সরকারকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশের ভেতরে হিন্দুদের মঠ মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে, নতুবা আমাদের আরো জোরদার আন্দোলন চলবে। এই কথাটুকু। চোরের উপদ্রব বেড়ে চলেছে উদয়পুর শহরে। আবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে উদয়পুর খিলপাড়া এলাকায়। এবার এক শনি মন্দির থেকে দান বাক্স চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা উদয়পুর খিলপাড়া বাজার শনি মন্দিরে। স্থানীয়রা জানায় আগামী সাপ্তাহিক শনি মন্দিরের বাৎসরিক উৎসব ছিল। দান বাক্সে রাখা হয়েছিল বহু টাকা। শনিবার ভোর নাগাদ নিয়ে যায় চোরের দল। আমরা এই শনি পূজা মন্দিরের আমি তালা দেখে গেছি। যাওয়ার সময় প্রত্যেক দিনই আমি 11টার সময় যাই। ধনুগর শিব মন্দিরে আর শনি মন্দিরের তালা আমি দেখে যাই। যাওয়ার পরে গেছি গা, তো আমি সকালবেলায় এই 9টা সাড়ে 9টার সময় দোকান খুলে এর আগেই আমার কাছে ফোন গেছে যে শনি মন্দিরের তালা ভাঙ্গা ক্যাশ বাক্স নিছে। এর আগেই সকালবেলা কেউ না কেউ আইসে সেটা মন্দিরের টাকাও দিছে, প্রণামও করছে। এই দান বাক্সটা পাওয়া গেছে আমরা ওই কভারডিপের ফ্যাক্টরির সামনে। এই সকালের দিকে ঘটনা হয়েছে, তখন এইটা কি কারণ এমন কাণ্ড আর কোনোদিন হয়েছে না। এই আজকে দীর্ঘ 16-20 বছরের মতো আমরা এই পূজা স্থাপিত পূজা। আমরা এই সামনের সপ্তাহে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।